আহনাফের গান শেষ হতেই চারদিক করতালিতে ফেটে পড়ল যেন। সবাই আহনাফকে আরেকটা গান গাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু আহনাফ আজ তাদের কথা রাখল না। স্টেজ থেকে নেমে গেল সে। হাতে ব্যান্ডেজ করা হয়নি, রক্ত শুকিয়ে টানটান হয়ে গেছে। ব্যথায় টনটন করছে দুই হাত। তবে আজ বুকে ব্যথা বেশি তার। কুহু দেখল সবটা। তার কি হলো কে জানে। সবাইকে ঠেলে সে বের হলো। পেছনে থেকে আয়ান আর রোদেলা তাকে ডাকছে কিন্তু সে শুনল না। সে আহনাফ যেদিকে গিয়েছে সেদিকে ছুটল। রাহুল কপাল কুঁচকাল। যাচ্ছে কোথায় মেয়েটা? তার খুব কৌতূহল হলো। সেও সবার চোখের অগোচরে কুহুর পেছনে গেল। দাঁড়ি, দাঁড়ি। আহনাফ ভাই, কি গানটা গেয়েছিস আজ মাইরি? অসাধারণ ভাই। আদিতের কথা শেষ হতেই আরিফ বলল, মায়াগুলা যেভাবে তোরে দেখতেছিল রে মামা, কোনোদিন দেখে না ওই ডাইনিগুলো। তবে যাই বল আহনাফ, আজকে অনেক জোশ গেছিস মামা। নাতাশার কথা শেষ হতেই আহনাফ বলল, যাকে ডেডিকেট করে গাইলাম সে বুঝলেই হয়। আদিতরা একসাথে সুর টেনে বলল, ও ও। আহনাফ ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন বের করল। কারোর সাহায্য সে নিল না। নিজের কাজ সে নিজেই করতে পছন্দ করে। হঠাৎ তখন, আসবো। সবাই দরজার দিকে তাকালো। এখন এই মুহূর্তে কুহুকে তারা কেউ প্রত্যাশা করেনি বোধহয়। তাদের চাহনিটা তেমন ই ছিল। আদিত আহনাফের পাশে ছিল। সে ফিস করে বলে উঠল, তোর ফুলটুসি এসে গেছে মামা। রাগ ভাঙাবে মনে হয়। আহনাফ কুহুকে একবার দেখেই নজর সরিয়ে নিয়ে আবার হাতে মেডিসিন লাগানোতে মনোযোগ দিয়েছে। কুহু ওদের কারো থেকে জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করল, ভেতরে আসবো? আহনাফ কাটকাট গলায় বলল, না। হতভম্ব হল কুহু। বাকিরা মুখ টিপে হাসছে। নাতাশা বলে উঠল, এহুম এহুম। কিরে হো মামা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে বুঝতে পারছিস না বারবার আসবো আসবো কেন জিজ্ঞাসা করছে? ইনডাইরেক্টলি আমাদের যেতে বলতেছে। আদিত বলে উঠল, এসব পীড়িতের ভাষা বুঝি না বইন। একটা গার্লফ্রেন্ডের অভাব বোধ করছি মাইরি। ধুরু, একখান গার্লফ্রেন্ড চাই নিজের জন্য। প্যারা খাবো, পীড়িতের ভাষা বুঝবো, ফকির হব সামান্য। আদিত গান গাইতে গাইতে বেরিয়ে গেল, পাছে টেনে আরিফকেও নিয়ে গেল। নাতাশা যাওয়ার আগে কুহুর কানে কানে বলল, বেস্ট অফ লাক। কুহু বোকা বনে গেল। এদের কথার মাথামুন্ডু বুঝতে পারছে না সে। এমনভাবে বলছে যেন কুহু আহনাফের গার্লফ্রেন্ড। আর ওদের বেরিয়ে যেতেই বা সে কখন বলল? কুহু আহনাফের দিকে তাকালো। আহনাফ আর একবারও তার দিকে তাকায়নি। রাগ করল। অবশ্য সেটা স্বাভাবিক। কুহু ভেতরে এলো। আহনাফের ক্ষতবিক্ষত হাত দেখে বিস্ময়ের স্বরে বলে উঠল, এ কি, আপনার হাতে কি হয়েছে? আহনাফ বলল না কিছু। সে অভিমান করেছে। কেন কথা বলবে সে? পারলে আজ তার অভিমান ভাঙুক। আহনাফকে কথা বলতে না দেখে কুহু বলল, আপনি কি রাগ করেছেন? আহনাফ সরু চোখে তাকালো কুহুর দিকে। কুহু খানিকটা ভড়কালো। আমতা আমতা করে বলল, ই, আসলে। তখন, বের হও। কুহু বুঝল না, তাকে কি বেরিয়ে যেতে বলল? সে বলল, জি। আহনাফ তার তাকালো। এরপর গম্ভীর স্বরে বলল, গেট আউট। কুহুর আগে নাক ফোলালো এবার। রাগ ভাঙ্গাতে এসেছে বলে কি মাথায় উঠে নাচবে নাকি? কত বড় সাহস তাকে বেরিয়ে যেতে বলে? কুহু কল্পনায় আহনাফের টুটি ধরে শতাং শতাং করে দুটো থাপ্পড় লাগালো। তার ভাবনার মাঝেই আহনাফ চেঁচিয়ে উঠল, বের হতে বলছি আমি। কানে শুনো না তুমি? কুহু চমকে উঠল। নাকের ডগার উপর পাতলা ফ্রেমের চশমাটা ঠিকঠাক করল। বুকে থুথু দিয়ে বলল, এজন্য আপনারে খাটাস ডাকি? আহনাফ রাগী চোখে তাকালো। কুহু নাকের ডগা ফুলিয়ে বলল, চোখ রাঙাচ্ছেন কাকে? হ্যাঁ। এই আপনাকে ভয় পায় আমি? হ্যাঁ, ভয় পায় আপনাকে। কুহু কথাগুলো বলতে আহনাফের দিকে এগিয়ে গিয়ে ওর বুকে ধাক্কা মেরে বলতে লাগলো, ভয় পাই আপনাকে আমি? ভয় পাই? এমন এক। আহনাফের ধৈর্যের বাঁধ ভাঙল। দাঁড়িয়ে পড়ল সে। উচ্চতায় সে অনেকটা লম্বা। কুহু তার বুক সমান। আহনাফ দাঁড়াতেই কুহু, ওমাগো, বলে 2 পা পিছিয়ে গেল। আহনাফ সরু চোখে তাকিয়ে তার দিকে। কুহু আবার বুকে থুথু দিয়ে বলল, আপনাদের কি হরলিক্সের ব্যবসা নাকি? আহনাফ কিছু বলছে না, সে শুধু কুহুর দিকে তাকিয়ে রয়েছে। কুহু বলল, ছোটবেলায় এক ছেলে আমার হরলিক্সের ডাব্বা নিয়ে দৌড় দিছিল। আপনি ছিলেন বোধহয় ওই ছেলেটা, তাই না? ওই এক ডাব্বা হরলিক্স না খেতে পারার কারণে আজ আমি লম্বা হতে পারিনি আর আপনি বেশি লম্বা হয়ে গেছেন। দেখেছেন একটা ভুল কি করে সারা জীবনের কান্না হয়? আহনাফ না চাইতেও ফিক করে হেসে ফেলল। সে বলল, কোথা থেকে পাও এসব উদ্ভট কথা? আহনাফ নিজের জায়গায় বসল আবার।
কুহু দাঁত কেলিয়ে বলল, হাসলে কিন্তু রাগ থাকে না। দাদি বলতো আমাকে। আহনাফের মুখ আবার গম্ভীর হয়ে গেল। ঠোঁটের হাসিটুকু শুষে নিল তার গম্ভীরতা। কুহু চ সূচক শব্দ করল তা দেখে। ওর পাশে একটু দূরত্ব রেখে বসল। এরপর বলল, আসলে তখন আমি ওভাবে বলতে চাইনি। ওভাবে বলতে চাওনি, বাট ওটাই তো বলতে চেয়েছ। আরে না না। আহনাফ শব্দ করে হাসল। ব্যঙ্গমিশ্রিত হাসি। কুহু বলল, আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি। আমি, বাদ দিন, সরি। আহনাফ তাকালো কুহুর দিকে। কুহু নিচের ঠোঁট কামড়ে রেখেছে। আহনাফ সেদিকে তাকিয়ে বলল, আমার সামনে কখনো ঠোঁট কামড়াবে না। কুহু ঠিক করে ফেলল সাথে সাথে। আহনাফ দৃষ্টি সরিয়ে নিল। কিছুক্ষণ নীরবতা পালন করল দুজন। নীরবতা ভেঙে কুহুই বলল, উমম, আপনার হাত তো অনেকটা কেটে গেছে। কি হয়েছিল? আহনাফের ভনিতাহীন জবাব, দেয়ালে ঘুষি মেরেছি রাগ না কমা পর্যন্ত। কুহু আহনাফের বাহুতে মৃদু থাপ্পড় মেরে বলল, আরে ব্যাটা, আপনি দেখি আমার মতো। আহনাফ এক ভ্রু উঁচু করে একবার কুহুকে দেখছে, আরেকবার কুহুর তার বাহুতে রাখা হাতকে দেখছে। কুহু দাঁত কালানো বন্ধ করে সাথে সাথ হাত সরিয়ে নিল। আহনাফ আবার সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। কুহু বড্ড বিরক্ত বল, সে সরি বলার পরেও এত রাগা মানা যাচ্ছে না। এই শেষবার সরি বলবে, সে মানলে মানবে, তা না হলেও মানবে। কুহু গলা খাকারি দিয়ে বলল, সরি, আপনাকে ভুল করে বলে ফেলেছিলাম সেসব। আশা করি আর রাগ নেই। আহনাফ এবারেও কথা বলল না কোনো। কুহুর রাগ সপ্তম আসমানে উঠল এবার। সে উঠে দাঁড়ালো, চেতে বলে উঠল, এই বাঙ্গির পোলা, এতক্ষণ ধরে মানাতে চাইছি, মানছিস না কেন? আমার বয়ফ্রেন্ড না জামাই, তুই যে এত রাগ দেখাচ্ছিস। উইতুকারিতে বড্ড বিরক্ত হলো আহনাফ। সে কিছু বলতে নিবে তখন কুহু আহনাফের দিকে ঝুঁকে তাকে কাতুকুতু দিতে দিতে বলতে লাগল, রাগ ভাঙবে না মানে? রাগের মা কাবাব। হাস হাস শালা। আহনাফ হো হো করে হাসতে লাগলো। কুহুর হাত থামানোর চেষ্টা করছে সে। এক পর্যায়ে ধরাম করে বেঞ্চ থেকে পড়ে গেল। আহনাফ কুহুর এক হাত ধরেছিল, তার দরুন তাকে নিয়েই নিচে পড়ল সে। ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কুহু পড়ল আহনাফের উপর। তার ওষ্ঠ গিয়ে ঠেকল আহনাফের ওষ্ঠের সাথে। দুজনের চোখ রসগোল্লা। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো রাহুল। ওদের এভাবে দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। দাড়ি দাড়ি, ওরা কোথায় গেল বলতো? রোদেলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কি জানি। আয়ান আর রোদেলা একটা সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে। স্টেজে এখনো নাচ গান হচ্ছে। রোদেলার নজর হঠাৎ ক্যান্টিনের দিকে গিয়ে আটকালো। রাফি একটা বাইকে হেলান দিয়ে বিস্কুট খাচ্ছে। ছেলেটা আজ নীল রঙের একটা শার্ট পরেছে, তাও আবার ইন করে। অনেকটা পরিপাটি লাগছে আজ তাকে। রোদেলা ভেবে পায় নাই, এত বিস্কুট পাগল কেন? সারাদিন বিস্কুট খায় নাকি? বিস্কুটখোর মদনা, নামটা মনে মনে বলে, নিজেই হেসে ফেলল রোদেলা। তবে তখনকার জন্য খারাপও লাগছে। এই রাহুল ভাইটা বেশি বেশি বলে। একটা যাচ্ছে তাই। রোদেলা ভাবল রাফিকে একটাবার সরি বলবে রাহুলের তরফ থেকে। রাফিকে সে সহ্য করতে পারে না, সেটা অন্য ম্যাটার। রাহুল কেন ওসব বলবে? রোদেলা আয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনি থাকুন, আমি একটু আসছি। চলে আসবো এক্ষুনি। আয়ানকে কথা বলার সুযোগ না দিয়ে রোদেলা হাওয়া হয়ে গেল। আয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। তাকে একা করে সবকটা চলে গেল। মিস নাতাশার সাথে একটু কথা বলা যাক বরং। কিন্তু সেই বা কোথায়? আয়ান এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। দাঁড়ি। এদিকে রোদেলাকে নিজের দিকে আসতে দেখে রাফির ভ্রু কুঁচকে এলো। রোদেলা তার সামনে এসে থামল। রোদেলা কিছু বলতে নিলে রাফি হাত উঁচু করে থামিয়ে দিল। বিস্কুটের প্যাকেটটা দূরে সরিয়ে বলল, এবার বলুন। রোদেলা বোকা বনে গেল। সে কি ওর বিস্কুট নিতে এসেছে নাকি? রোদেলা বলল, এটা কি হলো? কি? বিস্কুট সরিয়ে নিলেন যে আমাকে দেখে? সেটা তো আপনি ভালো জানবেন। আল্লাহ জানে আমার বিস্কুটের সাথে আপনার কি শত্রুতা। যখন আসেন তখন আমার বিস্কুট আর আস্ত থাকে না। রোদেলা ফুস করে শ্বাস ছাড়ল। ওইসব কথায় না গিয়ে সে বলল, তখনকার জন্য ওই ভদ্রলোকের তরফ থেকে আমি সরি বলছি। কিছু মনে করবেন না। রাফি কপাল কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। এরপর সে বলে উঠল, কি ব্যাপার বলুন তো, মিস চনি? হঠাৎ এসব সরি টরি বলছেন যে? ঝেড়ে কাশুন তো। রোদেলা তাকিয়ে রইল তার দিকে। আচ্ছা, ঝামেলা তো। ভালোভাবে কথা বললে আপনার সহ্য হয় না নাকি? মদনা কোথাকারের। রাফি বলে উঠল, এই আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন, মিস চনি।
রোদেলা হঠাৎ ক্ষেপে গেল। সে এক আঙুল তুলে ঠেকিয়ে বলতে লাগল, আপনি চোরনি, আপনার 14 গোষ্ঠী চোরনি। আবার যদি কোনোদিন বলেছেন তো দেখবেন কি করি। রোদেলা রাফির দিকে ঝুঁকে বলছিল কথাগুলো। রাফিও যথাসম্ভব মাথা পেছনে নিয়ে গেছে। তার হাত বাঁকা হয়ে কখন যে বিস্কুট পড়ে গেল সে বুঝতেও পারল না, তবে রোদেলা ঠিকই তা দেখল। বোকা বনে গেল মেয়েটা। ঘন ঘন আখিপল্লব ঝাপটালো সেদিকে তাকিয়ে। এরপর একবার রাফির দিকে তাকালো সে। কি করবে এখন সে? উল্টো দৌড় দিবে। যেই ভাবা সেই কাজ। আচমকা মেয়েটা উল্টো দিকে দৌড়ানো আরম্ভ করল। রাফি হরকালো। কি হলো হঠাৎ? ওর পালিয়ে যাওয়া দেখতে দেখতেই সে বিস্কুটের প্যাকেটে হাত ঢোকালো। এদিক ওদিক হাত দিয়ে যখন কিছু পেল না তখন সে তাকালো প্যাকেটটার দিকে। হায় হায়, বিস্কুট কই গেল? পেছনে ঘুরে তাকাতেই দেখে সব নিচে বোকাত হয়ে পড়ে রয়েছে। রাফি রোদেলার যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, চোরনি! হ্যাঁ হ্যাঁ, আমার বিস্কুট! রোদেলা দৌড়াতে দৌড়াতে আয়ানের পাশে এসে থামল। হাঁপাচ্ছে মেয়েটা। আয়ান কপাল কুঁচকালো। রোদেলা পেছনে ঘুরে তাকালো। হায় হায়, রাফি আসছে দেখি। রোদেলা আবার দৌড় লাগালো। রাফিও ছুটল পেছনে পেছনে। আয়ান বোকার মতন ওদের ছুটতে দেখছে শুধু। দাঁড়ি, দাঁড়ি, বার্ড! বড্ড আকুলভরা সুরে বলে উঠল রাহুল। সে জানে না তার কেন খারাপ লাগছে। তবে সে কিছুতেই আহনাফের সাথে কুহুকে সহ্য করতে পারছে না। কুহু আহনাফের উপর থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আহনাফ এখনো হতভম্ব। কি হলো এটা? কুহু তেতে আহনাফকে কিছু বলতে যাবে তখন তার নজর গেল দরজায় দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে। কিছু বলতে নিয়েও বলল না। আহনাফ তাকিয়ে কুহুর দিকে। কুহু রাহুলের দিকে তাকিয়ে আহনাফের দিকে হাত বাড়ালো। হোল্ড মাই হ্যান্ড, যান! আহনাফ ভড়কালো। যান! ঠিক শুনল সে। সে বলল, কুহু তাকালো তার দিকে। এরপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, হাতটা ধরো, সোনা। আহনাফের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যদি স্বপ্ন হয় তাহলে তার ঘুম যেন আর না ভাঙে। সে এই স্বপ্নেই থাকতে চায়। আহনাফ হা করে থেকেই হাত বাড়ালো। কুহুর হাত ধরে উঠল সে। কুহু আহনাফের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, তুমিও না! কি করলে এটা তখন? এটা ভার্সিটি, সোনা। ভুলে গেলে? যদি কেউ দেখে ফেলতো? আমার বুঝি লজ্জা লাগে না? কুহু আলতো করে আহনাফকে জড়িয়ে ধরল। আহনাফের হার্টবিট বেড়ে গেল। শরীরের পশম দাঁড়িয়ে গেল তার। তার তিলোত্তমা তাকে জড়িয়ে ধরল। আহনাফ বুঝি পাগল হয়ে যাবে। আহনাফ কাপা কাপা হাত রাখল কুহুর পিঠে। রাহুল হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। চলে গেল ওখান থেকে সে। সে ভেবে পাচ্ছে না যে তার এত রাগ লাগছে কেন। কুহু যার সাথে যা খুশি করুক তাতে তার কি? সে তো কুহুর জন্য দেশে আসেনি। সে তো, তাহলে কেন এমন লাগছে? রাহুল ফুঁসতে ফুঁসতে হাঁটতে লাগলো। দাঁড়ি, দাঁড়ি, একবার ভালোবাসি বলবে, প্লিজ? কুহু চোখমুখ কুঁচকে তাকালো আহনাফের দিকে। বাম্বির পোলা দেখি ইমোশনাল হয়ে গেছে। কুহু সূচক শব্দ করল নিজের এহেন কাজে। রাহুলকে দেখলেই তার চান্দি গরম হয়ে যায়। কি করে না করে হুঁশ থাকে না। সে ধীরে ধীরে ছাড়তে চাইল আহনাফকে। তবে আহনাফ ছাড়ল না। সে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কুহু বলে উঠল, ছাড়েন ভাই, আমি আপনার কোলবালিশ না। আহনাফ চোখ বুজেছিল। সেভাবেই মুচকি হেসে বলল, আজ বুঝলে তুমি আমাকে। আজ সময় হলো তোমার আমাকে জড়িয়ে ধরার। কতগুলো দিন আমি অপেক্ষায় ছিলাম জানো। কুহু এবার ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। আরে ধুরো, দম বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি বাম্বির ডায়লগ মারতেছেন। আহনাফ বাচ্চাদের মতো তাকালো কুহুর দিকে। কুহু দেখল তা। হতাশার শ্বাস ফেলল সে। এরপর বলল, আপনাকে কষে দুটো চড় মারতে ইচ্ছা করছে। আহনাফ ওর দিকে ঝুঁকে নিজের গাল বাড়িয়ে দিল। হতভম্ব কুহু। একেবে গাল বাড়িয়ে দিল। আহনাফ হঠাৎ বলে উঠল, আমার না তোমাকে কোলে তুলে নাচতে ইচ্ছা করছে। তুমি থাপ্পড় মারার পর নাচব। ঠিক আছে। আহা, কি নিষ্পাপ আবদার! কুহু মুখ কুচকালো। আহনাফ বলে উঠল, এই মারলে যদি তোমার হাতে ব্যথা লাগে? আমি মেরে দিব নিজেকে। কুহু হতভম্ব হয়ে বলল, ওয়েট! আহনাফ নিজের গালে থাপ্পড় মারতে নিলে কুহু আটকে দিল। কপাল চাপড়াতে ইচ্ছা করছে তার। এককালে সে আল্লাহকে বলেছিল তার জীবনে এমন একজনকে পাঠাতে যে তাকে ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহ দেখি সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। কুহু বলে উঠল, আপনি পাগল হয়ে গেছেন। আহনাফ হঠাৎ খুশি মনে চেঁচিয়ে বলতে লাগল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি আজ। আজ আমার তিলোত্তমা আমাকে। কুহু আহনাফের মুখ চেপে ধরল। আহনাফ জোরে জোরে হাসতে লাগল।
কুহু হা করে দেখতে লাগল তার আনন্দ উল্লাস। কুহু দীর্ঘশ্বাস ছাড়ল। কোন কারণে ওসব করেছে সেটা শুধু সেই জানে। সে বলল, আপনি এখনও আমার অতীত জানেন না। সো ব্যাঙের মতো লাফানো বন্ধ করুন। আহনাফ উৎফুল্ল মনেই বলে উঠল, পাস্ট ইজ পাস্ট, বেবি। ডোন্ট ইউ নো দ্যাট? কুহু তেতে বলে উঠল, একদম বেবি টেবি বলে ডাকবেন না। আর এই পাস্ট কোনো সাধারণ পাস্ট নয়, লাই বর্তমান আর ভবিষ্যৎ ধ্বংস করার মতো পাস্ট। বুঝছেন? কুহু ঝাড়ি মেরে বলল। আহনাফের হাসি উবে গেল। কুহু বলল, আপনি যেমন পাগলামো শুরু করেছেন আপনাকে এটা জানাতেই হবে। আহনাফ গম্ভীর হল। আগের মতো বলো। এখানে নয়, অন্য কোথাও। কোথায় মিট করব জানিয়ে দিব আমি। আর এটা সিউর থাকুন যে ওই পাস্ট জানলে আপনি আর আমার দিকে ফিরেও তাকাবেন না। এতটাই জঘন্য আমার অতীত। কুহু তাচ্ছিল্যের করে হাসল। আহনাফ কপাল কুঁচকাল। কি এমন অতীত রয়েছে তার? ও কি কাউকে ভালোবাসত? তো বাসতেই পারে, এতে জঘন্যর কি আছে? আচ্ছা, এজন্যই কি তার তিলোত্তমা তার সাথে এত দূরত্ব সৃষ্টি করে রেখেছে? নাকি অন্য কিছু? অকুহু আবার বলল, আপনার মনে আমার জন্য এখন যেই ভালোবাসাটা আছে সেটা তখন ঘৃণায় পরিণত হবে। আহনাফ আলতো হেসে বলল, আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে কোনো অতীত শুনে তা ঘৃণায় পরিণত হবে। আর চাঁদের গায়ে কলঙ্ক আছে জেনেও কিন্তু মানুষ তাকে ভালোবাসে, ঘৃণা করে না। কুহু হাসল, যেন বুকের মাঝে অনেকটা কষ্ট নিয়ে হাসল সে। আহনাফ দেখে গেল তা মাঝে কেটে গিয়েছে 3টা দিন। যে যেরকম ছিল সে সেরকমই আছে। তবে কুহু আর ভার্সিটি জানায়নি। আজও যায়নি। আজ সে আহনাফের সাথে দেখা করতে যাবে। ছেলেটা যা শুরু করেছে তাকে এবার সবটা বলাই লাগবে। হঠাৎ বাহির থেকে একটা বিনের সুর ভেসে এলো। চমকালো কুহু, জানালার কাছে গেল দৌড়ে। সাপুরে বিন বাজাচ্ছে আর সাপটা কোমর দোলাচ্ছে। সাপটা দেখে চট করে কুহুর কিছু একটা মনে এলো যেন। সে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। রাহুলের সাথে বিচ্ছেদ হলেও একে অপরকে তারা ব্লক করেনি। কেন করেনি কেউ জানে না। সে মেসেঞ্জারে গিয়ে রাহুলের আইডিতে গিয়ে অনেক বছর পর মেসেজ করল, এই আপনি কি ন্যাকটেকেন? কিছুক্ষণের মাঝেই মেসেজটা সিন হল। কুহু ভেবেছিল সিন করবে না। রাহুল রিপ্লাই করল, মানে না মানে এমেডে এখানে কে জন সপুরে বিন বাজেট সেটাই জিজ্ঞাসা কল। সরি, নাচে ডিস্টার্ব ক ফেলম। রাহুল হতভম্ব নয়নে তাকিয়ে রইল মেসেজটার দিকে। ভাষা হারিয়ে ফেলেছে যেন। শিকদার কুঞ্জে জমেছে আজ ভাইয়েদের আড্ডা। 3 ভাইয়ের আড্ডায় বাড়িটা যেন আজ আবার প্রাণ ফিরে পেল। রাহুলও বসেই ছিল, তার নজর সামনে বসা রোদেলার দিকে। আহনাফ না আসায় তার মনটা খারাপ হয়ে গেছে। রাহুল দেখল তার মুখটা, মেয়েটা অনেক বেশি সুন্দর। রাহুলের নজর গিয়ে আটকালো রোদেলার গোলাপি অধরজোড়ায়। একটা শুকনো ঢোক গিলল সে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশনের শব্দ আসায় ঘর থেকে বের হলো সে। তাকালো ফোনের দিকে, বাঁকা হাসল সে। কি একটা ভেবে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। বলে উঠল, তোমরা কন্টিনিউ করো, আমি আর লিটল গার্ল একটু শহরটা ঘুরে দেখি। ডু ইউ হ্যাভ প্রবলেম, প্রিন্সেস? রোদেলা বড্ড বিরক্ত এসব নামে ডাকায়। তবে সেটা প্রকাশ করল। সে একটা অজুহাত দিতে যাবে তখন তার মা বলে উঠল, এত ভালো কথা, কিসের প্রবলেম থাকবে ওর? যা যা, ঘুরে আয়। রোদেলা বিরক্তভরা নয়নে মায়ের দিকে তাকালো। জেরিন বেগম চোখ রাঙালেন। চুপসে গেল মেয়েটা। রাহুল বাঁকা হাসল, মনে মনে বলল, বিরাট বড় একটা সারপ্রাইজ রেডি করেছি আজ তোমার জন্য, বেবি গার্ল। কি যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে ভাবলেই মনটা খুশিতে ভরে যাচ্ছে। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাহুলও নিজের রুমে গেল। মনটা আজ তার বেশ উড়ু উড়ু করছে। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বাতাস বয়ে চলেছে বাহিরে। কুহু পার্কের একটা বেঞ্চে বসে রয়েছে। জায়গাটাতে তেমন মানুষ নেই। বাচ্চারা খেলছে আর তাদের বাবা মায়েরা সুদূরে দাঁড়িয়ে কথা বলছে। আবার হয়তো কেউ এমনিই হাঁটছে। কুহুর এই জায়গাটা বেশ পছন্দের। বাচ্চাদের খিলখিল করা হাসির শব্দ তার ভীষণ ভালো লাগে। আগে প্রায় সময় পেলে সে এখানে এসে সময় কাটাতো। তবে কুহু এখন বিরক্ত বোধ করছে। আধা ঘন্টা হলো সে এসেছে অথচ আহনাফের খবর নেই। কল্পনায় আহনাফকে এলোপাথারি মারল কিছুক্ষণ। স্লা, এত দেরি লাগে আসতে? তুই কি মেয়ে যে মেকআপ করতে দেরি হচ্ছে? কুহুর বড্ড বেশি রাগ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আহনাফ এসে উপস্থিত হলো। কুহু রাগীর রাগী দৃষ্টি নিক্ষেপ করল। আহনাফ বলতে লাগলো, ট্রাস্ট মি, রাস্তায় অনেক জ্যাম ছিল। কুহু উঠে দাঁড়ালো। আহনাফ পিছিয়ে গেল যেন সে এই পুচকে মেয়েটাকে ভয় পেয়েছে।
কুহু বুকের সাথে 2 হাত বাঁধল। ঠান্ডা দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। আহনাফের এক হাত পেছনে রাখা। সে আর এক হাতে কানের লতি ধরে অপরাধী সুরে বলল, সরি, আর হবে না। কুহু কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। আহনাফ আবার এক সুরে বলল, এবারের মতো কি মাফ করা যায় না, তিলোত্তমা? কুহু ফুস করে শ্বাস ফেলল। মনে হচ্ছে যেন তারা প্রেমিক প্রেমিকা। তবে সে আজ কিছু বলল না। একটু পর এই ছেলে নিজেই ঘৃণায় তার দিকে ফিরে তাকাবে না। এখন আর রাগ দেখিয়ে কি হবে? কুহু কিছু না বলে বেঞ্চে বসল। আহনাফ তার দিকে একটু ঝুঁকে বলল, ম্যাডামের কি রাগ কমেছে? কুহু বলল, আমি আপনার গার্লফ্রেন্ড নই। নাটক বন্ধ করুন। হতে কতক্ষণ? কুহু কিছু বলতে নিলে আহনাফ তার অপর হাত সামনে আনল। একগুচ্ছ লাল গোলাপ। কুহু হতভম্ব। সে অবাক নয়নে আহনাফের দিকে তাকাল। আহনাফ বলল, দেরি হওয়ার জন্য অধমের এই সামান্য উপহার দয়া করে গ্রহণ করুন, রানী সাহেবা। কুহু ফিক করে হেসে ফেলল। রানী? তা কোন রাজ্যের রানী আমি? আহনাফ বুকের বাম পাশে হাত দিয়ে দেখিয়ে বলল, ঠিক এই রাজ্যের। কুহু বলল, তাহলে এটা আপনি নিয়ে ঘুরছেন কেন? হসপিটাল চলুন বের করে আনি। আহনাফ মাথা নাড়িয়ে বুকের বাপাশে হাত দিয়ে বলল, জো হুকুম রানী সাহেবা। কুহু হেসে হেসে বলল, নাটক কি শেষ হয়েছে আপনার? তাহলে কাজের কথায় আসি। কুহুর মুখ গম্ভীর হল। আহনাফ ফুলের দিকে ইশারা করল। কুহু বলল, আমি আপনার গার্লফ্রেন্ড নই। এই ফুল কেন নিব আমি? নিব না। আহনাফের ঠোঁটের কোণ বেঁকে গেল। আরেকটু ঝুঁকে বলল, তাহলে ওইদিন গাড়িতে উঠতে না চাওয়ার কারণে যেটা করতে চেয়েছিলাম সেটা এখানে করব। কুহু চোখ বড় বড় করে তাকালো। মনে পড়ে গেল ওই দিনকার কথা। কুহু কিছুতেই আহনাফের সাথে যাবে না। শেষমেশ আহনাফ গাড়ি থেকে বেরোল। গাড়িতে না উঠলে নাকি এই রাস্তায় তাকে চুমু খাবে। কি সাংঘাতিক লোক! কুহু প্রথমে ভয় না পেলেও পরে যখন আহনাফ তার হাত ধরে টান মারল তখন ভয় পেল সে। এরপরে গাড়িতে উঠতে রাজি হয় সে। তার ভাবনার মাঝেই আহনাফ তুড়ি বাজাল। কোথায় হারিয়ে গেলেন, ম্যাডাম? কুহু নাকের ডগা ফুলিয়ে ঝাড়ি মেরে ফুলগুলো নিল। আহনাফ আপাদমস্তক দেখল তাকে। লাল লাল ফুলের ছাপে শুভ্র রঙের একটা জামা পরা। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। তিলোত্তমা নামটা দারুণ মানিয়েছে তাকে। আহনাফ মুচকি হাসল। পাশে বসল সে। এরপর বলল, ভার্সিটিতে যাচ্ছ না কেন? ভাল লাগে না? কেন? কুহু সূচক শব্দ করল। আপনি শুধুই মটকা গরম করছেন আমার। আহনাফ হাসল। দুজন নীরব রইল কিক্ষণ। কুহু আকাশের দিকে তাকিয়ে। মেঘাচ্ছন্ন আকাশটা যেন তার মনের প্রতিচ্ছবি। তবে তার জীবনে কি এই মেঘ সরে গিয়ে কোনোদিন সূর্য উঠবে? কুহু আকাশের দিকে তাকিয়েই আহনাফকে জিজ্ঞাসা করল, আপনি আকাশ দেখেন, মিস্টার খাটাস? আহনাফের মুডের জিঙ্গালালা করতে বোধহয় এই খাটাস নামটাই যথেষ্ট ছিল। তার চোখ মুখ বিরক্তিতে ছেয়ে গেল। কুহু আহনাফের থেকে উত্তর না পেয়ে রাগী স্বরে বলল, বলছেন না কেন? আহনাফ থমকায়। ছোট্ট পুচকি একটা মেয়ে কিনা তাকে ধমকায়। যে আহনাফের ভয় সবাই কাঁপে সেই আহনাফকে ধমকায়। অবশ্য তার আসল রূপ তো এই মেয়ে এখনো দেখেনি। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, দিন শেষে যখন দীর্ঘশ্বাসের ভারে জীবনটা ভারী হয়ে উঠে তখন দেখি। কুহু হাসল। তাচ্ছিল্যের হাসি। সে বলল, আমার জীবনের প্রতিটি পাতায় দীর্ঘশ্বাসের গল্প। বড্ড দীর্ঘ সেই গল্প। কথা শেষ না হওয়া পর্যন্ত আমি আছি। সমস্যা নেই। কুহু দীর্ঘশ্বাস ছাড়ল। চোখের কোণের পানি মুছল সে। এরপর বলল, আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়েছেন মেবি। বাবা মা নেই এটা জানেন বোধ হয়। আহনাফ উপরনিচ মাথা ঝাঁকাল। কুহু বলতে শুরু করল, বাবা মায়ের চেহারা মনে নেই আমার। দাদির কাছেই মানুষ হয়েছি আমি। বাবা একজন ডাক্তার ছিলেন। আমাদের আর্থিক অবস্থাও বেশ ভালো ছিল। শুনেছি 10 বছর পর মায়ের গর্ভে সন্তান এসেছিল। খুশিতে আত্মহারা হয়েছিলেন সবাই। তবে সেই খুশি বেশি বছর স্থায়ী হয় না। কয়েক বছর পরেই ওনারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার দাদির একটামাত্র ছেলে ছিল। আর সন্তান ছিল না ওনার। একমাত্র ছেলে আর বৌমাকে হারিয়ে শোকে কাতর হয়ে গিয়েছিলেন। আমার মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলেছেন। এরপর সব ঠিকঠাক চলছিল। আমিও বড় হতে লাগলাম। বাড়িতে শুধু আমি আর দাদিই থাকতাম। আমার সবটা জুড়ে ছিলেন তিনি। দীর্ঘশ্বাস ছাড়ল কুহু। আহনাফ তার দিকেই তাকিয়ে শুনছে সবটা। আমি ক্লাস 8 থেকে 9-এ অত্যন্ত ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হলাম। তখন দাদি খুশি হয়ে আমাকে একটা স্মার্টফোন কিনে দিলেন।
আমি একবার বায়না ধরেছিলাম, সেটাই পূরণ করেছিলেন আর কি। স্মার্টফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিলাম। বান্ধবীদের থেকে শুনতাম আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সম্পর্কে। অনেক আগ্রহ জেগেছিল শুনে আমিও খুললাম একটা ফেসবুক আইডি। নাম কি দিলাম জানেন? আহনাফ বলল, কি? কুহু হেসে বলল, সিঙ্গিং কুইন। আহনাফ ফিক করে হেসে ফেলল। কুহুও হাসল। এরপর বলল, তখন আমি শুধু অবাক আর অবাক হতাম। কত কিছু জানা যায় ফেসবুকের মাধ্যমে। তখন যার আইডি সামনে পেতাম তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। এরপর আবার তারা একসেপ্ট করলে নিজে থেকেই হাই হ্যালো পাঠাতাম। তবে তাদের সাথে সেই হাই হ্যালো পর্যন্ত সীমাবদ্ধ থাকত। এরকম করে একবার একজনের সাথে আমার পরিচয় হয়। তার সাথে অনেক কথা হতো আমার। অজান্তেই দুজন ফ্রেন্ড হয়ে যাই। আহনাফ হতাশার শ্বাস ছেড়ে বলল, তোমার মতো তারছিরাকে এত তাড়াতাড়ি ফোন দেওয়া মোটেই উচিত হয়নি। কুহু বলল, এই প্রথম একটা ভালো কথা বলেছেন আপনি। আহনাফ কিছু বলল না। সে তো ভেবেছিল এই বুঝি বাঙ্গির পোলা বলে চেঁচিয়ে উঠবে। বেঁচে গেল সে এ যাত্রায়। কুহু বলতে লাগল, সে অন্যরকম ছিল, জানেন। প্রথম প্রথম সবাই অমন পীরসাহেব সেজে থাকে। কুহু বলল, আমি তো আর সেটা বুঝিনি। তবে সে না অন্য সবার মতো কখনো আমার ছবি চাইনি। আমিও চাইনি কখনো। একদিন সে আমাকে কল করল। আমার জন্মদিন ছিল। 12টা বাজে উইশ করতে কল দিয়েছিল। প্রথম যখন তার ভয়েস শুনলাম আমি বলতে পারেন ক্রাশ খেয়েছিলাম। এত সুন্দর তার ভয়েস। আহনাফ মাথা নাড়াচ্ছে উপর নিচ। এদিকে হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে তাও। ওহ, আমার আইডির নাম সিঙ্গিং কুইন থাকায় সে ভেবেছিল আমি গান গাইতে পারি। সেও অনেক ভালো গান গায়। মূলত এজন্যই কথা শুরু হয়েছিল আমাদের। এরপর থেকে প্রায় তার সাথে কলে কথা হতো। কথা বলতে বলতে একসময় অভ্যাস হয়ে গেল তা। একদিন কথা বলতে না পারলে মনে হতো দম বন্ধ হয়ে আসছে। আসলে কি বলুন তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। একবার একটা জিনিস অভ্যাস হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা খুব কষ্টের হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে তাকালো কুহু। এরপর আহনাফের কথা শুনে কুহু আবার বলতে শুরু করল, তবে আমাদের প্রেমের একটা অদ্ভুত বিষয় কি ছিল জানেন? আমরা কখনো ওসব বাবু সোনা 3 বেলা আই লাভ ইউ বলতাম না। ওরকম আলগা পীড়িত ছিল না। সে আমার নামের সাথে মিলিয়ে আমাকে একটা নিকনেম দিয়েছিল, বার্ড। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, তারপর হঠাৎ একদিন সে যোগাযোগ বন্ধ করে দেয়। কল করে না, মেসেজের রিপ্লাই করে না। আমি ভেঙে পড়েছিলাম অনেকটা। কার থেকে খোঁজ নিব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। কারণ তার পরিচিত এমন কাউকে আমি জানতাম না। আর সেও এই দেশে থাকত না। কিছুদিনের মাথায় আমার দাদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ। হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। আমি যেন দিশেহারা হয়ে গেলাম। সব আপনজন আমার থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ কাছে কত করে চাইলাম দাদিকে সুস্থ করে দিতে, আল্লাহ দিলেন না, বরং তাকে নিজের কাছে নিয়ে গেলেন। কুহুর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহনাফ নিজের রুমালটা পকেট থেকে বের করে তার দিকে বাড়িয়ে দিল। কুহু নিল না, হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। আহনাফ কিছু বলতে যাবে তখন তার এমন একটা কথা মাথায় এলো যে সে নিজেই রুমালটা দূরে ছুঁড়ে মারল। কুহু ভাবল রেগে ছুঁড়ে মেরেছে। তার কি এতে? এদিকে আহনাফ ভাবছে অন্য কথা। এই রুমালটা ওয়াশরুমে পড়ে গিয়েছিল। সে তো টিস্যু দিয়ে তা কোনোমতে পকেটে রেখেছিল, ভেবেছিল বেরিয়ে ফেলে দিবে। ভুলেই গেছে। যাক, ভালোই হয়েছে রুমালটা নেয়নি। আচ্ছা, বাঁচা বেঁচে গেছে। সে মেকি হেসে বলল। তারপর কুহু যেন গভীরভাবে ভাবছে কিছু। এরপরের ঘটনা সে কি বলবে আহনাফকে? সে বলে উঠল, কেমন খাটাস লোক আপনি। এতক্ষণ ধরে এত কিছু বললাম, গলা শুকিয়ে যায়নি বুঝি? কিছু ঠান্ডা অফার করলেও তো পারেন। আহনাফ এক ভ্রু উঁচু করে বলল, ঠান্ডা অফার? কুহু বলে উঠল, আপনার মাইন্ডটা আমার গায়ের রঙের মতো কালো। কুহু ফিক করে হেসে ফেলল কথাটা বলে। তবে আহনাফের ভালো লাগল না কথাটা। সে ধমকে বলল, চাপকে পিঠের ছাল তুলে ফেলব। বেয়াদব। কুহু কপাল কুঁচকে তাকালো তার দিকে। আহনাফ উঠে যেতে নিলে কুহু বলল, উহু থাক, পরে আনবেন। আগে বলে নেই সবটা। আহনাফ বসল। কুহু আকাশের দিকে তাকালো আবার। মামা খবর পেয়ে আমাকে নিতে এলেন। আমাদের ওই বাড়িটা ছেড়ে চলে আসলাম মামার সাথে। বাড়ির সাথে ফেলে এলাম সেই অতীত। আমি তখন ধরেই গিয়েছিলাম যে সে আমাকে ঠকিয়েছে। প্রথম কিছুদিন ভয়ে থাকতাম, কারণ আমি তাকে আমার ছবি দিয়েছিলাম।
তাকেও দেখেছিলাম, যদি আমার ছবিগুলো এডিট করে উল্টোপাল্টা কিছু করে সেই ভয় থাকতাম, কারণ তখন প্রায় এমন কিছু খবর শোনা গিয়েছিল। কিন্তু না, এমন কিছু হলো না, সব কিছু ঠিকই ছিল। আমিও নতুন স্কুল, নতুন বন্ধুবান্ধব পেয়ে তাকে ভুলার চেষ্টা করছিলাম। হঠাৎ একদিন স্কুল ছুটির পর আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমার ভ্রম, পরে যখন সে এগিয়ে এলো আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আমাদের ফার্স্ট মিট যে এভাবে হবে ধারণাও করিনি। আমি তো ভেবেছিলাম সে আমার সাথে ফাজলামো করেছে, আমাকে ঠকিয়েছে সে। আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তাকে দেখে। সে তখন কত কিছু বলে যে আমাকে মানালো, আমাকে সারপ্রাইজ দিতে নাকি যোগাযোগ বন্ধ করেছিল। কুহু তাচ্ছিল্য করে হাসল। সে আমাদের বাড়ির অ্যাড্রেস জানত, সেখান থেকে আমার এই ঠিকানা জানতে পারে। যাই হোক, পরে তার সাথে প্রায় দেখা হতো আমার। একদিন সে আমাকে বলল ঘুরতে নিয়ে যাবে, স্কুলে না গিয়ে তার সাথে ঘুরতে যেতে বলল। আমি প্রথমে মানা করে দেই, সে জোর করে না আমাকে। এই জিনিসটা অনেক ভালো লাগতো আমার, মানে তার মাঝে এমন কিছু আপনি পাবেন না যে তাকে খারাপ বলে মনে হবে। তবে কে জানতো বলুন যে ওটা একটা ফাঁদ ছিল? ভালো মানুষের পেছনে এত বড় একটা হায়না লুকিয়ে আছে। কুহুর চোখ পানিতে টলমল করছে। আহনাফ তাকিয়ে সেদিকে। আমি নিজে থেকেই রাজি হয়েছিলাম যেতে, কারণ তাকে আমি বিশ্বাস করতাম। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ও আমাকে নিয়ে গিয়ে আমাকে কুহু কথা বলতে পারছে না যেন। ও কেমন যেন করতে লাগল। আহনাফ ওর হাতের উপর হাত রাখতেই ও ছিটকে হাত সরিয়ে নেয়। হাতটা কেমন করে ডলতে থাকে। টাচ করবেন না। ও ও আমাকে ছুঁয়েছিল। বড্ড বাজে ছিল সেই স্পর্শ। আমি পালিয়েছিলাম। বিশ্বাস করুন, ও আমাকে কিছু করতে পারেনি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পালাতে, আর পালিয়েছিলামও। হঠাৎ তখন একটা গাড়ি সামনে এসে যায়। এরপর কুহু ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাফ বলতে লাগল, রিল্যাক্স তিলোত্তমা, ও তো কিছু করেনি। তাহলে এমন করছো কেন? রিল্যাক্স, কুহু ভাঙা ভাঙা স্বরে বলল। বাট আই ওয়াজ রেকর্ড। কুহু চোখ বুজে বলল কথাটা। আহনাফ কিছু বলল না। কুহুর সময় লাগল নিজেকে সামলাতে। আমার 1 সপ্তাহ পর জ্ঞান আসে। আমি হসপিটালে নিজেকে দেখি। পাশে আয়ান ভাইয়া বসে। ওনার চোখে মুখে ছিল বিষণ্ণতার ভার। আয়ান ভাইয়া আমার জ্ঞান ফিরেছে দেখে যতটা না খুশি হয় তার চেয়ে বিষণ্ণতা দেখা যায়। সে প্রথমে আমাকে কিছু বলেনি। যখন মামি এসে আমাকে এলোপাথারি মারতে লাগলেন আর হাইহুতাশ করে বলতে লাগলেন তখন আমার জালোঝার আমি বুঝে গিয়েছিলাম। আহনাফ চোখ বুজে ফেলল। কুহু বলল, হসপিটালের রিপোর্টে এসেছিল যে আমাকে অর্ষণ করা হয়েছে আর আমি কোনোদিনও মা হতে পারব না। জামার একটা অংশ শক্ত করে চেপে ধরল কুহু। এসব কথা বলতেও তার ঘৃণা লাগে। নিজের উপর ঘৃণা হয় তার। আহনাফও আজকের পর থেকে তাকে ঘৃণা করবে সে জানে। আর পেছনে ঘুরবে না আর তিলোত্তমা করবে না। ভালোই তো হবে। সে তো এটাই চেয়েছিল। রোদেলা তার ভালোবাসাকে পাক। বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে পারবে না সে। হঠাৎ নিজের হাতে ঠান্ডার কিছুর স্পর্শ পেতে থমকাল সে। আহনাফ একটা কোল্ড ড্রিঙ্কস তার হাতে ধরে রেখেছে। কুহু হাত সরিয়ে নিল। আহনাফ তার অপর হাতেরটাতে চুমুক দিয়ে বলল, বড্ড গরম পড়েছে আজ। বৃষ্টি আসলে মন্দ হয় না। তোমার বৃষ্টি কেমন লাগে তিলোত্তমা? কুহু ভরকালো হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এটা কোথায় নিয়ে এলেন? রাহুল গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুলল। রোদেলা আশেপাশে দেখতে লাগল। রাহুল বলল, জায়গাটা সুন্দর না? কি সুন্দর, বাচ্চারা খেলছে, মানুষজনও কম। রাহুল বাঁকা হাসছে। রোদেলা দেখতে লাগল চারদিক। হঠাৎ তার নজর সুদূরে বসা আহনাফ আর কুহুর দিকে গিয়ে আটলোকাল। প্রথমে ভাবল ভুল দেখছে সে। পরক্ষণেই রাহুল কেমন অবাক হওয়ার ভান করে বলে উঠল, আরে আহনাফ না, মেয়েটা কে পাশে বসে? ওর গার্লফ্রেন্ড। তোমার ফ্রেন্ড না ওটা? রোদেলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কুহুর হাতের লাল গোলাপের দিকে নজর গেল তার। আহনাফ কেমন হেসে হেসে কথা বলছে তার সাথে। কুহু অবশ্য আহনাফের দিকে তাকিয়েই রয়েছে, কথা বলছে কম। রোদেলার পুরো পৃথিবীটা দুলে উঠল যেন। একটা শুকনো ঢোক গিলল সে। রাহুল বলে উঠল, প্রেম করছে ওরা দুজন। ওয়াও, মানিয়েছে কিন্তু, তাই না বলো? উইদিন ভার্সিটিতে তাহলে আমি ঠিকই দেখেছিলাম। রোদেলা রাহুলের দিকে তাকালো। কাপা কাপা স্বরে বলল, কি দেখেছেন? আর বলো না।
আমি তো তোমাকে খুঁজছিলাম, তো হঠাৎ একটা ক্লাস থেকে কেমন ফিসফিস কথা শুনতে পেলাম। দরজাটা হালকা খুলে দেখলাম যে ওরা, মানে, বুঝোই তো, আমি ভেবেছিলাম আমি ভুল দেখেছি। এই ব্যাপারে তেমন একটা পাত্তা দেইনি। এখন তো দেখছি ঠিক দেখেছিলাম। রোদেলার পা অবশ হয়ে আসছে যেন। মনটা বারবার বলছে, আহনাফ ভাই এমন না। আর কুহু, কুহু তো জানে যে সে আহনাফ ভাইকে কতটা ভালোবাসে। তাহলে সে কেন? না, এটা সত্য নয়। আর আহনাফ ভাই তো সেদিন নিজের মুখে তাকে মনের কথা বলেছিল। রোদেলা বুঝতে পারছে না কিছু। মাথাটা ঘুরছে তার। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই যার যার মতো ছাউনির নিচে যেতে দৌড়াতে লাগল। রাহুল রোদেলার হাত ধরে গাড়িতে বসাতে নিলে রোদেলা হঠাৎ একটা নাম শুনে থেমে যায়। তিলোত্তমা, রান, হাহা, তাড়াতাড়ি। রোদেলার মুখে হাসি ফুটল। এই তো তার আহনাফ ভাই তাকে ডেকেছে। হাসিমাখা বদনখানা পেছনে ঘুরতেই হাসি মুছে গেল। আহনাফ আর কুহু দৌড়াচ্ছে পুরো মাঠ জুড়ে। আহনাফ কুহুকে বলছিল তার মানে। রোদেলার পায়ের তলার মাটি সরে যায়। এত বছর ধরে যাকে ভালোবেসে আসলো সে আজন্য একজনকে ভালোবাসে। তার মানে সেদিন আহনাফ কুহু মনে করে তার সাথে কথা বলেছিল। তিলোত্তমা তাকে নয় বরং কুহুকে বলেছিল। আর কুহু, কুহু কি করে পারল তার আহনাফ ভাইকে তার থেকে কেড়ে নিতে? ও তো সব জানত। রোদেলার ভেতরটা আজ ভেঙে চুরে গেল। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হল আজ। নোনা জল গড়িয়ে পড়ছে তার কাজলকালো চোখ থেকে। চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে আজ, কেন আমাকে ভালোবাসলেন না আহনাফ ভাই? কেন ভালোবাসলেন না? মেয়েটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। এত বড় একটা ধাক্কা সে নিতে পারছে না। ঢলে পড়ল রাহুলের বুকে। রাহুল ধরে ফেলল সাথে সাথে। বাঁকা হাসল সে। উদ্দেশ্য সফল তার। বৃষ্টিতে জুবুথুবু অবস্থা তাদের। আহনাফ আর কুহুর দিকে তাকিয়ে কেমন সুর টেনে বলল, দেখে ফেলেছি, হাহাহা।